নমস্কার, সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। থমকে যাওয়া জীবন পথে এগিয়ে চলুন, সাথে সাথে পূর্ণ হোক অপূর্ণতা, সে দাঁড়িয়ে আছে জাদু হাতে। এই কথাটা বারবার আজকের আলোচনা করতে গিয়ে মনে পড়ছে। ভগবান ঠিক পুতুল গড়ার মতন আমাদের নানানভাবে তৈরি করেছেন, কখনো বা পূর্ণতা দিয়ে, আবার কোনো কোনো ক্ষেত্রে কোথাও অপূর্ণতা থেকে গেছে। আর সেই অপূর্ণতাকে পূর্ণ করার আশায় আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্লাস্টিক সার্জারির সুবিধে। বলাই বাহুল্য যে শল্য চিকিৎসা জগতে প্লাস্টিক সার্জারির অবদান কিন্তু অতুলনীয়। তাই আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডক্টর কলিন রয় এবং ডক্টর প্রবীর যশকে। দূরদর্শনে আপনাদের স্বাগত জানাই। এবং অবশ্যই আছেন আপনারা চাইলে আমাদের সরাসরি ফোন করতে পারেন। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 24235222 এবং 24235223। ডক্টর রয়, আপনাকে দিয়ে প্রথমে শুরু করছি। সাধারণ মানুষের একটা ধারণা আছে প্লাস্টিক সার্জারি বোধহয় বলতে সৌন্দর্য বৃদ্ধি করা। এর উপকারিতা কি ঠিক সৌন্দর্য বৃদ্ধি, নাকি এর বেশিও কিছু? মানে সত্যি কথা বলতে গেলে প্লাস্টিক সার্জারি সম্বন্ধে লোকের একটা, বেশিরভাগ লোকেরই একটা ধারণা আছে যে প্লাস্টিক সার্জারি মানে হচ্ছে যে মানে কসমেটিক সার্জারি, মানে আমার সৌন্দর্যকে আরও বৃদ্ধি করা। কিন্তু আদপে তা নয়। কেন কি গভর্নমেন্ট সেট আপে আমরা যারা আছি তারা অধিকাংশই মানে আমরা অধিকাংশ কাজ প্রায় 90 to 95% হচ্ছে রিকনস্ট্রাকটিভ সার্জারি, মানে কোনো কিছু তৈরি করা। মানে সেটা অঙ্গহানি হতে পারে, টিউমার চলে যাওয়ার পর অঙ্গহানি, তারপরে হচ্ছে জন্মগত ত্রুটি, এগুলো হচ্ছে আমাদের, বা পুড়ে যাওয়ার পর কারা হাত পা বেঁকে গেছে, আঙুল বেঁকে গেছে বিচ্ছিরিভাবে, মুখের সব বেঁকে গেছে, সেগুলো ঠিক করা। সেটাই হচ্ছে আমাদের 95% কাজ। আর 5% হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করা। সে অন্য মানে প্লাস্টিক সার্জারি মানে সৌন্দর্য বৃদ্ধি করা, এটা একদম ভুল ধারণা। অতএব এর টপিকটা একটা ভাস্ট টপিক। দেখা যাক আজকে আমরা আলোচনায় কতটা এগোতে পারি। ডক্টর যশ, আসছে আপনার কাছে। প্রথমে শিশুদের দিয়ে শুরু করতে চাইব। শিশুরা নানান রকম জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়, বিশেষ করে ঠোঁট কাটা বা মুখের তালু কাটা, যেগুলোকে আমরা ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেট বলি। সে বিষয়ে আপনি যদি একটু কিছু বলেন। হ্যাঁ, ঠোঁট কাটা আর ক্লেফট প্যালেট মানে তালু ভাগ, মেনলি যেটা হয় ক্লেফট লিপ অ্যান্ড ক্লেফট প্যালেট আমরা বলি। যখন একটা শিশু জন্মায় এইভাবে, তো একটা শক একটা মা বাবার কাছে। অ্যান্ড অনেকটা যেটা হয়, তার মায়ের আবার পেরিফেরিতে গ্রামের দিকে অনেকটাই এখনও তো কমেছে, তবু যেটা হচ্ছে যে গ্রামের দিকে মায়ের একটা, মাকে তখন একটা রিডিকিউল, মাকে একটা ওদের শ্বশুর বাড়িতে অনেক সময় একটা হেনস্থা করা হয় যে এটা ক্লেফট লিপটা হয়তো ওরই দোষে হয়েছে। কিন্তু এটাও জানা দরকার যে ক্লেফট লিপ আর ক্লেফট প্যালেট দুটোই কিন্তু পুরোপুরি একটা কারেক্টিভ সার্জারি, দুটোই হচ্ছে কারেক্টিভ করা যায়। বা ঠোঁটটা, ক্লেফট লিপটা ইউজুয়ালি আমরা 3 থেকে 5 মাসের মধ্যে করি, আর প্যালেটটা আর একটু পরে করি, 9 মাস থেকে 12 মাসের মধ্যে। আমরা ছবির সাহায্যে দেখতে পাচ্ছি, আরও একটু ছবি দেখা যায় কি কি ধরনের পেশেন্টরা আসেন আপনার কাছে? হ্যাঁ, নর্মালি কম বয়সে এগুলো করা উচিত। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে বড় বয়সেও আসে ওরা। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি কিন্তু ঠোঁটের পর কিন্তু এইগুলো সার্জারি করে এটা অনেকটা কেন পুরোপুরি আমাদের মতনই কিন্তু এরা পরবর্তীকালে হয়ে যায়। এখানে আমরা কিছু ক্লেফট প্যালেট দেখানো হচ্ছে। ক্লেফট প্যালেটের হচ্ছে যেটা মেনলি হচ্ছে স্পিচ, আমরা যে কথা বলি, কথাটা যাতে একদম পরিষ্কার হয়, সেই জন্যই আমরা এটাকে 9 মাস থেকে 12 মাস বয়সে আমরা এটাকে করি। কারণ নর্মালি একটা বাচ্চা কথা বলতে শুরু করে প্রায় 1 বছরের পর থেকে, ব্যাবলিং করতে শুরু করে। তো তার আগে যেন ওই পুরো জিনিসটা অ্যানাটমিক্যালি মানে পুরো যদি তৈরি প্যালেটটা নর্মাল যাতে হয়ে যায়, যাতে কেউ নর্মালভাবেই কথা বলা শেখে। এবং ছবিতে দেখলাম যে আগের আর পরের অপারেশনের পরেও তফাৎটা কিন্তু অতটা বোঝাও যাচ্ছে না, যেটা সৌন্দর্য কারণের ক্ষেত্রে সাধারণ মানুষের মনের মধ্যে হতেও পারে। ডক্টর রয়, এবার একটু জানতে চাইবো যে অপারেশন করার পর সেই বাচ্চাটি সুস্থ জীবনে ফিরে যেতে পারবে, মানে কথা বলা যেটা মূল উদ্দেশ্য, সেটা তার বলতে কোনো অসুবিধে হবে কিনা, বা কত তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যেতে পারে? আচ্ছা, যেসব ক্লেফট লিপে বেসিক্যালি কোনো ফাংশনাল মানে বাচ্চার বিশেষ অসুবিধা হয় না, মানে
খালি দেখতে খুব বাজে লাগে, কিন্তু ক্লেফট প্যালেটে বাচ্চার অনেক অসুবিধা হয়, মানে মুখ দিয়ে মুখের খাবার নাক দিয়ে বেরিয়ে যায়, কথা বলতে পারে না, প্রায়ই সর্দি কাশিতে ভোগে, তারা কানের অনেক অসুখও ভুগতে পারে। এবং বাচ্চার মা মানে বা বাচ্চার পরিবারের লোকেরা গার্জিয়ানরা প্রথমেই আসে যে আমার বাচ্চা কমপ্লেন নিয়ে যে আমার বাচ্চার নাক দিয়ে খাবার বেরিয়ে যাচ্ছে এবং আমি বাচ্চার কথা বলতে গেলে নাকি শুরু হয়ে যাচ্ছে। আমরা এটা পুরোপুরি ক্লেফট প্যালেট অপারেশনের পরে নাক দিয়ে খাবার বেরোনো তো বন্ধ হয়ে যাবে, এবার কথা ঠিক হবে কিনা সেটা অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেমন 1 নম্বর হচ্ছে কখন বাচ্চাটা আমাদের কাছে অপারেশনের জন্য আসছে ক্লেফট প্যালেট। একটু আগে ডক্টর যশ বললেন 1 বছর, খুব বেশি হলে 1.5 বছর, এর মধ্যে যদি বাচ্চা ক্লেফট প্যালেটের বাচ্চা আমাদের কাছে আসে এবং সফল অপারেশন হয়, তাহলে সেই বাচ্চার স্বাভাবিক কথা বলার সম্ভাবনা 98%। হ্যাঁ, কিন্তু যত পরে আসবে, মানে 1.5-2 বছরে যত পরে আসবে, তত তার স্বাভাবিক কথা বলার সম্ভাবনা তত সেইভাবে কমে যাবে। যত তাড়াতাড়ি আসবে তত সুবিধা। কিন্তু সেক্ষেত্রে ডক্টর যশ আপনি বললেন যে ঠোঁট কাটা হলে খুব তাড়াতাড়ি অপারেশন করে দেওয়া হয় 2-3 মাসের মধ্যে, যদি রোগী তাড়াতাড়ি আসে। সেক্ষেত্রে ক্লেফট প্যালেট হলে দেরি করে অপারেশন করছেন কেন? 9 মাস অবধি অপেক্ষা করছেনই বা কেন? না, এটা আপনি খুব একটা ভালো প্রশ্ন করেছেন। এটা আমাদের একটা ব্যালেন্স করতে হয় ঠিকই। প্যালেটের সার্জারি যদি আমরা তাড়াতাড়ি করি, তাহলে অনেক সময় যেটা হয় যে ম্যাক্সিলা যে বোনটা আছে, মিড ফেসে যে হার্টটা আছে, বোনটা, সেই বোনের গ্রোথটা অনেক সময় অ্যাফেক্টেড হয়। সেই কারণেই আমাদের ব্যালেন্স করতে হয় যে আরেকটু দেরিতে, কিন্তু এত দেরিও যাতে না হয় যাতে কি কথা বলা স্পিচটা যেন অ্যাবনর্মাল না হয়। এই একটা খুব সুন্দর ছবির সাহায্যে আমরা দেখে নিলাম। এর পরের আলোচনায় যাব। এর পরের আলোচনায় শিশুদেরও এটা দেখা গেছে ডক্টর রয় যে অনেক ধরনের শিরা, উপশিরা এবং ধমনী নানান ধরনের সমস্যা দেখা দেয়। সেগুলো সম্বন্ধে যদি একটু বলেন, এবং সব সমস্যাতেই কি অপারেশনের প্রয়োজন রয়েছে? না, এটা হচ্ছে যে এটা একটা ভীষণ ওয়াইড স্পেকট্রাম, মানে এই যে জন্মগত অসুবিধাগুলো, এটা একটা প্রচুর অনেক রকমের হয়। মানে কারো ধমনীর হয়, কারো খালি শিরার হয়, কারো ধমনীর শিরা মিলিয়ে হয়, কারো একটা লিম্ফ বলে আছে সেগুলো মিলিয়ে হয়। এবং কিন্তু বেশ কিছু মানে আছে, মানে বাচ্চা জন্মালো, আমি একটা বলছি যেটা, যে বাচ্চা জন্মালো, তার চোখের উপর, মুখের উপর বা কোথাও একটা ছোট্ট প্রথমে একটা লাল মতো দাগ, সেটা 1-2 মাসের মধ্যে বেশ বেড়ে গেল, 3 মাস অবধি বেশ বাড়লো, তারপর আবার কমতে শুরু করলো। এই ধরনের একটা আসে, যাদের অপারেশন করার কোনো প্রয়োজনই হয় না, কোনো প্রয়োজন হয় না, সেটা 2 বছর 3 বছরের মধ্যে সেই জিনিসটা লাল ভাবটা বড় হয়ে একদম কমে যায়, তার কোনো প্রয়োজন হয় না। কিন্তু যেগুলো যেমন একদম মাটি, একদম চামড়ার সাথে মিশে থাকে কতগুলো দাগ, সেগুলো কিন্তু অপারেশন করার দরকার হয়, ক্যাপিলারি হিম্যানজিওমা বলি আমরা। এবার বেশ ফুলে থাকে যেগুলো, মানে দেখলে রাগী মনে হচ্ছে আর কি, সেগুলো সাধারণত নানা রকম ট্রিটমেন্ট করতে হয়, নাহলে তার থেকে অনেক কমপ্লিকেশন, মানে প্রবলেম হতে পারে। চোট লেগে তার থেকে রক্ত বেরোতে পারে, নানা রকম প্রবলেম হতে পারে, সেগুলো নানা রকম ট্রিটমেন্ট আছে আর কি, অনেক রকমের ট্রিটমেন্ট আছে। ইতিমধ্যে দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, ফোন নিয়ে আমরা এগোচ্ছি। হ্যালো, নমস্কার, আমরা শুনছি, আপনার সমস্যাটা বলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। নমস্কার, আমি বলছিলাম পশ্চিমবঙ্গের বর্ণনা থেকে ফোন করছি। আমার সমস্যা হচ্ছে যে পুড়ে গিয়ে সাদা হয়ে গেছে হাতে বা পায়ের যে গোড়ালির জায়গাগুলো, এইগুলো কি প্লাস্টিক সার্জারির মাধ্যমে কমপ্লিট হতে পারে, সারানো যেতে পারে বা করা যেতে পারে? নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা আলোচনায় যাব। ডক্টর যশ, আপনি ব্যাপারে কি বলবেন? আমরা অ্যাকচুয়ালি এগুলো পরবর্তীকালে তো আসছে, যে পোস্ট বার্ন যেগুলো প্রবলেম যেগুলো আছে, পুড়ে যাওয়ার পর যে প্রবলেম আছে, অনেক সময় কিছু কন্ট্রাকচার্স থাকে, অনেক সময় কিছু জায়গায় পিগমেন্ট আসে না, সাদা থাকে, মেলানিন পিগমেন্টটা থাকে না। তো ইউজুয়ালি যেটা হয়, পুড়ে যাওয়ার দেখতে হবে পুড়ে যাওয়ার পর কত সপ্তাহ কত মাস গেছে, কারণ অনেক সময় পিগমেন্ট হয়তো প্রথম 2 বছরের মধ্যে আস্তে আস্তে হয়তো ফিরতে থাকে। যদি বেশি ডেপথে পুড়ে যায়নি, তাহলে হয়তো অনেক সময় নিজে থেকেই পিগমেন্ট আসছে। কিন্তু আমরা যদি দেখি যে 1.5-2 বছর পর যে আর পিগমেন্ট আসবে না, তাহলে আমাদের সেই এই যে স্কিনটাকে, যে চর্মটায় পিগমেন্ট নেই, সেটাকে আমাদের বাদ দিয়ে তাহলে অন্য জায়গা থেকে আমাদের স্কিন ট্রান্সপোর্ট করতে হবে, যেটাকে আমরা স্কিন গ্রাফটিং বলি।
নিশ্চয়ই সেই আলোচনায় আসবো। যে আলোচনাটা আমরা করছিলাম ডক্টর যশ, যে ধমনী বা শিরা উপশিরার যে সমস্যাগুলো রয়েছে সেটা ঠিক কিভাবে হচ্ছে বা কেনই বা হচ্ছে, আর কাদের হবার প্রবণতা বেশি? এটা একটা ডেভেলপমেন্টাল অ্যানোমালি, মানে যেটা হচ্ছে যে যখন জন্ম নেওয়া হচ্ছে তখন যেটা হচ্ছে এই যে আর্টারিটাকে কি বলে, শিরা, ধমনীতে যে ব্লাড ফ্লো করছে, দিয়ে ধমনীতে এসে যেটা আমাদের আমরা যেটা বলি আর্টারি থেকে আর্টেরিওলস হচ্ছে ক্যাপিলারিজ হয়ে আবার ভেইনসে যেটা ফিরে আসছে, এখানে যেটা হয় অনেক সময় এটা এক জায়গায় পুলিং হয়, পুলড হয়ে যায়। এটা যেটা হচ্ছে অনেকটা অ্যানালজিতে যেটা হচ্ছে যে অনেক সময় আমাদের যেটা নদীগুলো যেটা পাহাড় থেকে নিচে নেমে ফ্লো করে এসে সমুদ্রতে মিলে যাওয়া উচিত, কিন্তু হচ্ছে কি অনেক সময় দেখা যায় যে সেই নদীটা হয়তো গিয়ে সমুদ্রে মিট করছে না, গিয়ে হয়তো কোনো একটা জায়গায় একটা ন্যাচারাল একটা লেক তৈরি হয়ে গেছে। তো এটা অনেকটা তাই, এটা হচ্ছে সেই ভ্যাসকুলার ম্যালফরমেশনটা অনেকটা তাই। খুব সুন্দর একটা উপমার সাহায্যে আপনি বললেন, ব্যাপারটা বুঝতে একটু সুবিধে হলো। এই ছাড়াও আরেকটা সমস্যা ডক্টর রয়, যাকে অনেক শিশুরা কান ছাড়া জন্মায়, এগুলো রেয়ার হলেও দেখা যায় যে কানটাই তার ডেভেলপ করেনি, তার ফলে পরবর্তীকালে তাকে অনেক রকমের হিউমিলিয়েশন, অনেক রকমের হেনস্থার সামনাসামনি মুখোমুখি হতে হয়। সেক্ষেত্রে আবার কি কান গঠন করে দেওয়া সম্ভব প্লাস্টিক সার্জারির মাধ্যমে? অবশ্যই করা সম্ভব। এবার কান ছাড়া যেসব শিশু জন্মায় তাদের আমরা মাইক্রোশিয়া বা অ্যানোশিয়া বলি। সেই সব বাচ্চাদের প্রথমে দেখতে হবে যে তাদের দুদিকেই আছে না খালি একদিকে আছে। নাম্বার টু যেটা সেটা হচ্ছে যে তাদের শোনার কোনো প্রবলেম আছে কিনা, মানে তারা ঠিক মতো শুনতে পায় কিনা। এবং এইগুলো এক্সক্লুড করার পরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এই বাচ্চাদের 7-8 বছরে, মানে 6-7-8 এই সময় থেকে আমরা অনেকগুলো স্টেজে অপারেশন করি। বাচ্চার শরীরের থেকে কার্টিলেজ নিয়ে সাধারণত বসিয়ে আমরা জিনিসগুলো তৈরি করি, এবং এটা আমরা ছবির সাহায্যেও দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই যে আমরা কার্টিলেজ নিয়ে ফ্রেমওয়ার্ক তৈরি করেছি, এবং সেই ফ্রেমওয়ার্কটা এবার ওই 7-8 বছর যেহেতু বলছি, কারণ না হলে ওই ফ্রেমওয়ার্কটা মানে আমাদের মানে কস্টাল কার্টিলেজ কাঠামোটা ঠিক মতো তৈরি হয় না। তৈরি হচ্ছে তার প্রথম স্টেজে সেই কাঠামোটা তৈরি করে আমরা কানের পেছনে চামড়া ঢুকিয়ে দিই জিনিসটা একটা পকেটের মধ্যে। সেটা প্রায় 6 মাস থাকে, তারপর 6 মাস বাদে আবার সেটাকে লিফট করা হয়। তারপর কারো যদি কানের লতিটা থেকে থাকে তাহলে লতিটা আবার ঘুরিয়ে এর সাথে মেলানো হয়। এই প্রায় অনেক স্টেজ, মানে 4-5টা স্টেজ চলে আর কি। এবার নানান রকমের পদ্ধতি, এবং অনেক সময় রোগীরা জানতেই পারেন না যে এই ধরনের উচ্চমানের চিকিৎসাগুলো সম্ভব। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, ফোনটা নিয়ে নেব। হ্যালো, আপনার সমস্যাটা বলুন, আমরা শুনছি। হ্যাঁ বলুন। আমি হাওড়া হাসপাতাল থেকে বিশ্বজিৎ রায় বলছি। বলুন। হ্যাঁ, আমার ছেলে আছে 9 বছর বয়স, যার কানটা যেরকম আপনারা এক্ষুনি দেখালেন ওরকমই আছে। আমি পিজিতে যোগাযোগ করেছিলাম, বলেছিল একটু রিস্ক আছে ওর কানটা ওরকম সার্জারি করতে গেলে। আর নিচের অংশটা আছে, ওপর অংশটা নেই। হাড়ের ওখান থেকে, পাঁজরের ওখান থেকে নরম হাড় তুলে ওখান থেকে সার্জারি করতে হবে এরকম বলেছিল আমাদের। এবারে সার্জারি যদি কোনো বিকল্প ব্যাপার থাকে হলে আমার খুব সুবিধা। স্কুলের প্রবলেম হচ্ছে ছেলেটা। অবশ্যই সঠিক সময় আপনি ফোন করেছেন। ডক্টর যশ, আপনি কি বলবেন? হ্যাঁ, ওনাকে সেটাই, ওটা আমাদের যেটা উনি বললেন, ডক্টর কলিন রয় বললেন যে এটা একটা স্টেজ প্রসিজার, মানে মোটামুটি 3টে কি 4টে প্রসিজার তো মিনিমাম লাগেই। প্রথমে যেটা হচ্ছে এটা ওই কান বুকের পাঁজরের হাড় থেকে, কার্টিলেজ থেকে ওই পরিকাঠামোটা তৈরি করা হয়, আর সেই পরিকাঠামোটা কানের জায়গায় ওটাকে এটা বসানো থাকে। তারপরের স্টেজে ওটাকে তোলা হয়, এলিভেশন করা হয়। আর তবু এটা ঠিক যে আমাদের কানে যতটা ফাইনভাবে যেভাবে কার্ভিং করা আছে, পুরোটা ভগবান যেভাবে করে দিয়েছেন অতটা হয়তো পুরোটা আনা 100% খুবই, মানে ইভেন বেস্ট অফ দ্য হ্যান্ডসেও খুব ডিফিকাল্ট। তবে এটা ধৈর্য ধরে করলে এটা একটা পার্টিকুলার জায়গায় একটা কান সরকারি হাসপাতালে সেই সুবিধাটা সরকারি হাসপাতালে করা হয়, আমরা করি তো এগুলো রেগুলার। বেশ। এরপরে আরেকটা সমস্যায় আসবো ডক্টর রয়, যে জন্মগত জরুল যদি থেকে থাকে এবং সেক্ষেত্রে অনেক সময় দেখতে একটু খারাপ
লাগার একটা সম্ভাবনা থাকে, এগুলো কি প্লাস্টিক সার্জারির মাধ্যমে এগুলো সঠিক করা প্লাস্টিক সম্ভব? সার্জারির সাথে নিরাময় করা সম্ভব। এই জরুলগুলো যখন শরীরের মানে যেখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা সাদা অংশ মুখের রয়েছে, উপরে, হ্যাঁ মুখের উপরে, মানে শরীরের একদম মানে প্রকাশ্য স্থানে রয়েছে আর কি, যেমন মুখ টুক যেখানে সহজেই অন্য লোক দেখতে পারবে, সেগুলো খুব ডিসফিগারিং ব্যাপার আর কি। মানে তার মধ্যে চুলও থাকে অনেক সময়। এগুলো মানে অনেক রকম ট্রিটমেন্ট আছে। পরের ছবিটাতে আমরা দেখছি চুলও রয়েছে, যেটা আপনি চুলও বললেন। রয়েছে, হ্যাঁ ওইখানে আমরা একটা বেলুন ঢুকিয়ে দিয়েছি। বেশ। বেলুনটা দিয়ে আশেপাশে চামড়া ফুলিয়ে তারপর সেই ফোলানো বেলুনটা বার করে সেই ফোলানো চামড়াটা আমরা সেই জন্মগত দাগটা তুলে ফেলার পর সেই ডিফেক্টটায় ওই চামড়াটা চলে আসবে, এবং ওই তার ফলে যেটা হবে, যেটা হয় এটা খুব মানে ডেলিকেট অপারেশন। মানে আমরা চেষ্টা করি যতটা সম্ভব যেখান থেকে চামড়াটা মানে টিস্যুটা নেওয়া হচ্ছে সেখানে যত কম ডিফেক্ট হয় আর কি। সেজন্যই এই বেলুনটা দিয়ে ফুলিয়ে চামড়াটা পরে ট্রান্সফার করা হচ্ছে, যাতে যেখান থেকে ওই ফোলানো চামড়াটা নেওয়া হচ্ছে সেখানে কোনো দাগ না থাকে। পুরোটাই শরীরের প্রকাশ্য অংশ, অতএব ওখানে দাগ থাকা একদমই বাঞ্ছনীয় না। বেশ, সেক্ষেত্রে ডক্টর যশ, আপনি যদি বলেন যে কোনো সময় এই অপারেশন করা যেতে পারে নাকি অল্প বয়সী করা সুবিধাজনক, এবং কত তাড়াতাড়ি রিকভার করতে পারবে পেশেন্ট? এটা দেখতে হবে যে কোথায় আছে জরুলটা, কতটা তার প্রবলেম ক্রিয়েট করছে। নর্মাল একটা থাকে যে বাই দ্য টাইম একটা বাচ্চা যখন স্কুলে যায়, এখন মোটামুটি ধরা হয় 5 বছর, যদি এখন 1.5-2 বছর থেকেই আমরা প্রি কেজি নার্সারি স্কুলে যাচ্ছি সবাই, তো 5 বছরের আগেই একটা করে দেওয়া উচিত, যাতে যেটা হচ্ছে সাইকোলজিক্যাল বাচ্চাকে যেন অন্য জায়গায় অন্য যে বাচ্চারা আছে, বন্ধুরা আছে, তারা যেন ওকে রিডিকিউল না করে, আর সেই কারণে সাইকোলজিক্যাল যেন কোনো একটা কিছু অসুবিধে না হয়, সেই 5 বছর আগে করে দেওয়া উচিত। তবে সব ক্ষেত্রে হয়তো সেটা সম্ভব হয় না, তখন আমাদের ওয়েট করতে হবে গ্রোথটা আর একটু বেশি হলে, অ্যান্ড তারপর সেটা ডিপেন্ড করছে। আরও একটা আলোচনায় যাব ডক্টর যশ, যেখানে প্রস্রাবের অনেক সময়, ইউরিনেশনের সময় সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো কিভাবে দূর করা যায় বা কি ধরনের পদ্ধতি রয়েছে প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে? এটা আমরা ছবিতে দেখছি, এরকম কমনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে মোস্ট কমন হচ্ছে হাইপোস্পেডিয়াস। হাইপোস্পেডিয়াস মানে হচ্ছে যে নর্মালি যেটা হচ্ছে একদম টিপ থেকে কিন্তু প্রস্রাবটা হচ্ছে না, কারণ ওই ইউরেথ্রাল টিউবটা জন্মগত ত্রুটি হিসেবে ওটা ডেভেলপ করেনি। এবার সেটা অনেক ডিফারেন্ট এতে হয়, অনেক সময় ডিফারেন্ট লেভেলে থাকে, অ্যান্ড সেই টিউবটা আমাদের তৈরি করতে হয়। যেমন এখানে আমরা দেখছি যে আমরা টিউবটা কারেক্টভাবে ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট জায়গাতে আছে, এটা যেমন একটু নিচের দিকে রয়েছে, আর এটাতে যেটা হচ্ছে আমরা ওই টিউবটাকে তৈরি করেছি একই স্টেজে। অনেক সময় তারই সঙ্গে ওইটা আবার একটু বেঁকে থাকে, সেটাকে আমরা সোজাও করে দেওয়া হয়। আর এটা খুব কমন হাইপোস্পেডিয়াস বলি আমরা, আর এটাকে সেইভাবে এখন কিন্তু আমরা বেশ ভালো রেজাল্টই দিচ্ছি। তবে মাঝে মধ্যে একটা ফিস্চুলা হয়তো অনেক সময় হতে পারে, যেটাকে ওদের জানা উচিত যে আমরা যখন এটা তৈরি করছি টিউবটা, টিউবের যখন তৈরি করা হচ্ছে, তো নর্মাল এক্সিস্টিং টিউব আর নর্মাল টিউবের মাঝখানে একটা ছোট্ট ফুটো ছিদ্র থাকতে পারে, যেটা হয়তো আরেকটা সার্জারি করে হয়তো সেটা রিপেয়ার হতে। এবং সেক্ষেত্রে ডক্টর রয়, অল্প বয়সী অপারেশন করবে নাকি একটু বেশি বয়সের? অল্প বয়সী করবে সাধারণত। আমরা 2-3 বছরের মধ্যেই অপারেশনগুলো করে ফেলতে বলি, মানে পুরো সেই একই যুক্তি, স্কুলে যাওয়ার আগে যেন এই অপারেশনগুলো শেষ হয়ে যায়। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যালো, বলুন, আমরা আপনার সমস্যা শুনছি। হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ নমস্কার, আমি শিখা ঘোষ দমদম থেকে বলছি। আমার মেয়ের বয়স 23+। হ্যাঁ, ওর নাকের শেপটা ভীষণ বাজে, প্লাস উপরের ঠোঁটটা। হ্যাঁ, আর ওর সাইনাসের প্রবলেম আছে। তো ওকে কি এই অবস্থায় প্লাস্টিক সার্জারি করলে কোনো সাইড এফেক্ট হতে পারে? অবশ্যই, আপনি শুনতে থাকুন। ডক্টর যশ, আপনি কি বলবেন? না, একটা দেখলাম ওনার সাইনাসের প্রবলেম আছে, তার মানে হচ্ছে যে খুব সম্ভবত ওনার ডেভিয়েটেড নেজাল সেপ্টামও আছে, যে হয়তো নাকের ফ্লোটা মানে হাওয়ার ফ্লোটা হয়তো ঠিক মতো নেই, প্লাস একটা নাকের একটা ডিফর্মিটি আছে।
তাহলে যেটা হয় এটা অনেক সময় সেপ্টোপ্লাস্টি, যেটা ইএনটি সাহায্য একসঙ্গে আমরা টিম আপ করে হয়তো করি, যে সেপ্টোপ্লাস্টি কি সেপ্টামের ওপরে যে বনি পার্ট আছে সেখানে কিছু করতে হবে কিনা। তো সেটা একটা কম্পোনেন্ট। আর একটা কম্পোনেন্ট হচ্ছে যে নাকটাকে আমরা কিভাবে রাইট আকারে নিয়ে আসবো, যেটা ওখানে একটা গ্রহণযোগ্য আর এটা ভালো হয়। তো অনেক সময় ইএনটি প্লাস্টিক সার্জারি দুটোকে একসঙ্গে কম্বাইন করেই করা হয়। অ্যান্ড একটা ঠোঁটের প্রবলেম আছে। এবার হচ্ছে যেটা আমাদের যেটা জানতে হবে যে ওনার কি আগে কি ক্লেফট লিপ ছিল যেটা সার্জারি করা হয়েছে আর তারপরেই ডিফর্মিটিটা হয়েছে, সেরকম যদি থাকে। কারণ ক্লেফট লিপ করার পর, ক্লেফট লিপ সার্জারি করার পর এই বাচ্চারা যখন বড় হয়, যখন ওদের গ্রোথ কমপ্লিট হয়ে যায় অ্যারাউন্ড 15-16 বছরে, তখন কিন্তু ওদের একটা ডেফিনেটিভ রাইনোপ্লাস্টি, লিপ অ্যান্ড রাইনোপ্লাস্টি প্রয়োজন হয়। তো সেটা আমাদের দেখতে হবে যে আমাদের কি কারণে ঠোঁটে কি হয়েছে, কতটা কি ডিফর্মিটি আছে, কি কারণ, সেটাও নিশ্চয়ই কারেক্ট করা যাবে। আমরা তো শরীরের প্রায় সব অঙ্গ নিয়ে আলোচনা করছি ডক্টর রয়, এরপরে যাব অনেক সময় আঙ্গুলে হাঁসের পায়ের মতন আঙ্গুলের একটা শেপ হয়ে যায়, সেই জিনিসটা কি? এটাও এক ধরনের জন্মগত ত্রুটি, যাতে আমাদের হাতের ছবির সাহায্যে দেখছি হাতের আঙ্গুলগুলো জোড়া আছে, অনেক সবকটা আঙ্গুল জোড়া থাকতে পারে, একটা আঙ্গুল জোড়া থাকতে পারে, পুরোটা জোড়া থাকতে পারে, খানিকটা জোড়া থাকতে পারে। এতে যেটা অসুবিধা হবে যে বাচ্চা মানে যখন বড় হবে সব আঙ্গুল মানে যদি আমাদের হাতের সব আঙ্গুল তো সমান নয়, মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গার একটু লম্বা আর ইন্ডেক্স ফিঙ্গার আর লিটল ফিঙ্গার একটু ছোট। এবার বড় আঙ্গুলে যদি সাথে যদি ছোট আঙ্গুল জুড়ে যায় তাহলে বড় আঙ্গুলের গ্রোথটা মানে হবে না, কুঁচকে এরকম বেঁকে যাবে। সেই জন্য এই অপারেশনগুলো খুব তাড়াতাড়ি করে ফেলা উচিত, মানে স্কুলে যাওয়ার আগেই, যখন এই ডিফর্মিটিগুলো সেকেন্ডারি ডিফর্মিটিগুলো হওয়ার আগেই এই আঙুলগুলো ছাড়িয়ে দেওয়া উচিত। এরও অনেক প্রসিডিওর আছে, তবে অধিকাংশ ক্ষেত্রেই আমরা বলি যে যত তাড়াতাড়ি অপারেশন করা সম্ভব ততই বাচ্চার পরের আঙুলের স্বাভাবিক বৃদ্ধি হবে। বেশ, এরপরে যেটা আমাদের একটা বড় সমস্যা, অ্যাক্সিডেন্ট। আমাদের গতিময় জীবনে যে কোনো সময় অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা থেকেই যায়। সেক্ষেত্রে কি কি ধরনের কেস আপনাদের পেশেন্টরা আপনাদের কাছে আসছে এবং কি কি ধরনের ট্রিটমেন্ট বা প্লাস্টিক সার্জারির মাধ্যমে কি কি ধরনের ডেভেলপমেন্ট করা সম্ভব, যদি ডক্টর যশ আপনি বলেন। না, এটা তো আমাদের সরকার একটা প্রচেষ্টা করে আমাদের বিভিন্ন হসপিটালে ট্রমা কেয়ার সেট আপই করা হচ্ছে। ট্রমা তো একটা পার্টিকুলার একটা বিভাগের নয়, এটা তো দেখতে হবে যে তার এমন কিছু ইনজুরি হলে যাতে প্রচণ্ড ব্লাড লস হয়েছে, যে তাকে প্রচণ্ড তাড়াতাড়ি ওকে ব্লাড দিতে হবে কি না, কোনো হেড ইনজুরি আছে কি না, যেগুলো পেশেন্টের লাইফের জন্য খুবই রিস্কি, হেড ইনজুরি, কোনো লস, কোনো কিছু হাতে পায়ে ডিফারেন্ট ফ্র্যাকচার্স। আর তারই সঙ্গে কি হয় যে অনেক সময় ফ্র্যাকচারের সঙ্গে উপরে সফট টিস্যু, স্কিন, সেটাও লস হয়ে থাকে। তখন যেটা হয় যে এই লাইফ থ্রেটানিং পার্টটা টেক পার্ট করলে অনেক সময় অর্থোপেডিক্সের সঙ্গেই, যেমন হাড়ের পার্টটাও করা হচ্ছে, হাড়ের সঙ্গে আমরা মাংস অ্যান্ড চামড়া ওইগুলোকেও আমরা তখন রিকনস্ট্রাক্ট করছি। ছবিতে আমরা দেখছি সম্ভবত এনার যেমন একটা ফোরহেডে ট্রমার পর এটা হয়ে গেছে, কিন্তু যেটা হয়েছে কপালের দিকে তখন একটা ডিফেক্ট থেকেই গেছে। মানে ইনিশিয়াল যখন করা হয়েছিল তখন জাস্ট ওই পার্টটাকে তখন এই করা হয়নি, তখন এটা যেটা হচ্ছে আমরা একটা অন্য জায়গা থেকে হাতের থেকে একটা মাংস চামড়া নিয়ে এসে এটা মাইক্রো সার্জারি করে এটাকে তখন কমপ্লিট করছি। আরও একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ওল্ড ইনজুরি, আগে মেশিনে ইনজুরি, বুলেট ইনজুরি দেখতে পাচ্ছি আমরা। একটা বুলেট ইনজুরি, এটা অনেক আগে হয়েছে। এখন যেটা হচ্ছে হয়তো আমরা ওর 5টা জায়গায় 3টে আঙুল আছে, কিন্তু তাতেও যেটা আমাদের করণীয় যে 2টো আঙুল মানে এমনভাবে করা যাতে কি পেন, পেন্সিল কি চাবি ধরতে পারে, সেইভাবে একটা করা, কিংবা একটা যদি গ্লাস ধরতে পারে সেই জায়গায় নিয়ে যাওয়া। হয়তো আমরা পুরোপুরিটা না দিতে পারলেও কিন্তু যতটা একটা ফাংশনাল অ্যাসপেক্ট আমরা ওকে যেন দিতে পারি, দৈনন্দিন জীবনে যাতে তার অসুবিধে না হয়। আরও একটি ছবি দেখতে পাচ্ছি আমরা। ডক্টর রয়, আপনি ব্যাপারে কি বলবেন? সম্ভবত একটা অ্যাক্সিডেন্টাল হাতে ইনজুরি হয়েছে। হ্যাঁ, খুব লাইকলি এটা যেটা হয়েছে একটা ওই একটা শার্প ইনজুরি দিয়েই যেটা হয়েছে, মাঝখান দিয়ে এটা স্প্লিট হয়ে গেছে হাতটা। তো
সেটাকে আমরা আবার স্টেপ, যেটা হয়েছে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে প্রথমত যেটা হয় সবসময় মাটি, গ্রিজ, অয়েল এসব লেগে থাকে, তো সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আর তারপরে যেটা দেখা হয় এক একটা করে শিরা, ডিফারেন্ট শিরা, বিভিন্ন জায়গার টেন্ডেন্স, নার্ভস, ভেসেলসগুলোকে আমরা খুঁজে আলাদা করে এইগুলো আলাদা আলাদা করে স্টেপ বাই স্টেপ এই রিপেয়ারগুলো করা হয়েছে। ঠিক কত তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে আসা সম্ভব? কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার সময় বুঝে উঠতেই এবং রাত্রের কাছে পৌঁছাতেই অনেকটা সময় নষ্ট হয়ে যায়, সেটা কত তাড়াতাড়ি প্রয়োজন ডক্টর রয় আপনি মনে করেন? হ্যাঁ, মানে অ্যাকসেপ্টিং, মানে যদি কোনো শরীরের কোনো অঙ্গ ছেদ হয়ে যায়, মানে যদি আঙুল কেটে বেরিয়ে গেল সেটা জোড়া লাগানোর ব্যাপার থাকে, বা কারো হাত কেটে, কবজি থেকে হাত কেটে চলে গেল সেটা আবার জোড়া লাগানোর ব্যাপার থাকে, বা শরীরে যে কোনো জায়গায় এলবো থেকে হতে পারে, আরও উপর থেকে হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের একটা টাইম ফ্রেমের ব্যাপার আছে। মানে সেক্ষেত্রে যে কাটা অঙ্গটা ঠিকমতো প্রিজার্ভ করা এবং মানে পরিষ্কারভাবে প্রিজার্ভ করা, ঠিক টেম্পারেচারে প্রিজার্ভ করা, এবং তারপরে আমাদের কাছে নিয়ে আসে, এইখানে একটা টাইমের ব্যাপার আছে। এবং সেই ক্ষেত্রে 2 ঘন্টা 3 ঘন্টা আমরা বলি, যত উপরের দিকে যাবে তত টাইমটা বাড়বে। তবে আঙুলের ক্ষেত্রে আমরা বলি মানে 3-4 ঘন্টা, এলবো থেকে বেরিয়ে গেলে 4 ঘন্টা 5 ঘন্টা এরকম, কিন্তু সেই ক্ষেত্রে টাইমের ব্যাপার আছে। আদারওয়াইজ এই যেখানে হাতটা পুরোটা স্প্লিট হয়ে গেছে, যেটা সেলাই করে জোড়া যাবে, বা টেন্ডন ইনজুরি বা নার্ভ ইনজুরি, সেগুলোতে বেসিক্যালি কোনো টাইম ফ্রেম নেই। মানে এর মধ্যে 5 ঘন্টা বাদেলে অপারেশন করা যাবে না, 6 ঘন্টা বাদেলে অপারেশন করা যাবে না, সেরকম কোনো ব্যাপার নেই। বেশ, ডক্টর রস, আগে একটা ফোন যেটা আমরা পেলাম যে আগুনে পুড়ে গেলে নানান ধরনের সমস্যা হয়, সেই সমস্যায় আমরা আলোচনায় যাব। দর্শক বন্ধুর সঙ্গে রয়েছেন, একটু ফোনটা দিয়ে নেব। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, আমরা শুনছি। হ্যাঁ, আমি ঝাড়গ্রাম থেকে গৌতম দেব বলছি। তো ডক্টর জসের কাছে একটা প্রশ্ন আছে যে নিউবর্ন বেবিদের যে মাথায় হ্যামেনজিওমা হয় সেটা বয়ের কিনা, 1 নম্বর। আর 2 নম্বর, এটা সার্জারি দরকার আছে না মেডিসিনাল ট্রিটমেন্টে, এটা কিভাবে হয়ে যায়, এটার জন্য একটু মনে বুঝিয়ে বলবো। অবশ্যই, আপনি শুনতে থাকুন। বাচ্চার বয়সটা কত উনি বললেন? বয়সটা যদি একটু বলেন। সম্ভবত হ্যাঁ, আপনার বাচ্চার বয়সটি যদি বলেন। 1 মাস। তো বাচ্চার বয়স 1 মাস, হিম্যানজিওমা আছে। এবার একটা হচ্ছে যে এসে ডাক্তারকে দেখাতে হবে, আর দেখতে হবে হিম্যানজিওমাটা কোন অংশে আছে। এমন একটা জায়গায় হলো যে হয়তো চোখের খুব কাছাকাছি আছে, হয়তো দেখতে সে পাচ্ছে না, সেরকম জায়গায় কোথাও আছে কি না। যদি সেরকম না হয় তো বেশিরভাগ ক্ষেত্রে এত কম বয়সে ইজিলি আমরা ওটা কী করি, ওটা ফলো আপ করি। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা পার্টিকুলার টাইম পিরিয়ডের পর আস্তে আস্তে হিম্যানজিওমাটা একটু একটু করে বাড়তে থাকে, দিয়ে একটু একটু করে আবার ইনভলিউটও করে যায়। তো নর্মালি আমরা প্রথম 2 বছর খুব এমার্জেন্সি না হলে কিন্তু সার্জারি করি না। যে আলোচনা আমরা আসছিলাম বা করতে যাচ্ছিলাম ডক্টর রয়, যে আগুনে পুড়ে গেলে অনেক দিন পরে এক ধরনের হাত পাগুলো বেঁকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেগুলোকে সাধারণত বার্ন কন্ট্রাকচার বলা হয়, সেটা সম্বন্ধে যদি আমাদের একটু বলেন, ছবির সাহায্যে একটু দেখে নিতে চাইবো। আগুনে পুড়ে যাওয়াটা একটা বিরাট সমস্যা, মানে প্রাথমিকভাবে এবং পরে। মানে প্রাথমিকভাবে একটা বিরাট সমস্যা, মানে জীবনের সমস্যা। সাংঘাতিকভাবে পুড়ে গেলে 40%, 50%, 60% বেশি বার্ন হয়ে গেলে তার প্রাথমিকভাবে মানে জীবনের সমস্যা। এবং সেইখান থেকে বেরিয়ে এলে তারপরে হচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কন্ট্রাকচার। মানে এই ক্ষেত্রে আমরা দেখছি একটা কনুয়ের কাছে একজনের মানে মানে বার্নটা শুকিয়ে গেছে, মানে প্রাথমিক পড়ার পর জায়গাটা শুকিয়ে গেছে, কিন্তু হাতের সাথে মানে ফোর আর্মের সাথে আর্মটা লেগে গেছে, যার ফলে এলবোটা ফ্লেকশন কন্ট্রাকচার হয়ে গেছে। এই কিছুতেই হাতটা সোজা করতে পারবে না। মানে যদি ডান হাতে হয় তাহলে কোনোদিন ভাত খেতে পারবে না, তার কাজকর্মের ভীষণ অসুবিধা হবে। যতবার সে হাত সোজা করতে যাবে টান পড়বে, এখানে চামড়াগুলো ফেটে যাবে, এরকম। এই ক্ষেত্রে আমরা যেটা করি যে এলবোটা সিধে করে শরীরের অন্য জায়গা থেকে চামড়া নিয়ে লাগিয়ে দিই। এগুলো মানে অনেক ট্রিটমেন্ট আছে। তারপরে মানে কন্টিনিউয়াস স্প্লিন্টেজে রাখতে হয়, পেশেন্টকে অনেক যত্ন করতে হয়। তবে এগুলো সব নিরাময়যোগ্য, সবই নিরাময়যোগ্য। এবং ঠিক কতদিন সময় লাগে এন্টায়ার প্রসেসটা ডক্টর যশ? এই যে মহিলার ক্ষেত্রে আমরা দেখছি গলার বেশ খানিকটা অংশ পুড়ে গেছে, ঠিক কত তাড়াতাড়ি উনি সুস্থ হতে পারবেন? কত লম্বা ট্রিটমেন্ট প্রসেস?
না, এটা তো একটা বলে রাখি, একটা তো হচ্ছে সার্জারি করে যে কন্ট্রাকচারটা আছে সেটা ছাড়িয়ে দেওয়া। এবার ছাড়িয়ে দেওয়ার পর তোকে আমাকে ঢাকতে হবে না স্কিন গ্রাফট কিংবা একটা ফ্ল্যাপ দিয়ে। যদি আমরা একটা স্কিন গ্রাফট করি তাহলে যেটা হচ্ছে যে আমাদের জানতে হবে যে তাহলে পরবর্তীকালে কিন্তু ওকে একটা ভালো নেক মানে কি বলি আমরা স্প্লিন্টেজ, নেক কলার, এক্সারসাইজ, আবার যাতে কন্ট্রাকশন না হয় তার জন্য কিন্তু ওকে বেশ কিছু প্রিকশন নিতে হবে। কিন্তু সেই জায়গাতেই এখন যেটা হচ্ছে অনেক সময় আমরা ফ্ল্যাপ দিচ্ছি আরেক জায়গা থেকে নিয়ে এসে, পাতলা একটা স্কিন অন্য জায়গা থেকে নিয়ে এসে একটা তার একটা ভ্যাসকুলারিটি আছে। ফ্ল্যাপের সুবিধা হচ্ছে যে এটা একটা কন্ট্রাকচার প্রবণতাটা কম, সেই জন্য একে হয়তো মানে অনেক সময় আমাদের কাছে অনেক দূর দূর থেকে আসে রুগীরা, যাকে হয়তো আমাদের ফলো আপে রাখা তার পক্ষেও অসুবিধে, তার একটা তার পক্ষে হ্যাঁ ফ্রিকোয়েন্টলি আসা তার পক্ষে একটা অসুবিধে আছে কাজের চাপে এতে। তখন যেটা হয় এই সব যদি আমরা ফ্ল্যাপ করি তাহলে হয়তো এই রেগুলার মেনটেন্যান্সটা অতটা প্রয়োজন হচ্ছে না। সেক্ষেত্রে ডক্টর রয়, আপনি যদি বলেন যে এটা তো একটা লম্বা প্রসেস এবং আমাদের সাধারণ মানুষের ধারণা যে প্লাস্টিক সার্জারি মানেই বেশ ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার এবং পুড়ে যাওয়া বা বার্ন প্রবলেমগুলো এগুলো তো খুব কমন সমস্যা। সেক্ষেত্রে ব্যয়ের ব্যাপারটা এটা কতটা? সরকারি হাসপাতালে সবই বিনা পয়সায় হয়, তবে মানে কিন্তু অপারেশনের হয়ে যাওয়ার পরে স্প্লিন্টেজ মানে যেটা বললাম যে অনেক দিন ধরে সেটাকে স্প্লিন্টেজ করা, তারপরে চামড়ার যত্ন করা, এইগুলো মানে কিন্তু হাসপাতাল থেকে পাওয়া যায় না, মানে খুব শীঘ্র সহজে পাওয়া যায় না। সরকার ফ্রি করে দিয়েছে। আচ্ছা, এই ব্যাপারে আপনি আর কি বলবেন ডক্টর যশ? না, এখন কিন্তু সরকার এগুলো ফ্রি করে দিয়েছে। হ্যাঁ, তবে এই আর কি মানে ঠিকই ডক্টর কল্যাণ ঠিকই বলছেন যে ওই পেশেন্টগুলো রুগীদের আমাদের কাছে বারে বারে আসতে হবে, দেখাতে হবে যে আবার থেকে কন্ট্রাকচার না হচ্ছে, সেই জায়গায় যাওয়া আসারও একটা খরচ ব্যয় সাপেক্ষ এসব আছে। আর অনেক সময় যেটা হচ্ছে বিভিন্ন অঙ্গে যদি কন্ট্রাকচার থাকে তো আমরা তো একসঙ্গে হয়তো সব জায়গায় অপারেশন করছি না, আমরা হয়তো প্রথমে হয়তো গলার দিকটা করলাম, তারপরে হয়তো আস্তে আস্তে অ্যাক্সিলা, এলবো এগুলো করছি, তো সেই কারণে হয়তো অনেকগুলোই সার্জারি হয়তো লাগছে। অ্যান্ড সেইভাবে কিন্তু পেশেন্টের কিন্তু এটা অনেকটাই একটা স্টেজ, তবুও সঠিকভাবে চিকিৎসা করলে এটা সম্পূর্ণ নিরাময়, বেশ খানিকটা নিরাময় যোগ্য তো বটেই। মানে আমরা যেরকম ফিরিয়ে দিতে পারি সে যেন আবার আগের মতন যে পড়াশোনা করতে পারে, কাজে যোগ দিতে পারে, সেরকম যেন সবকিছু করতে দৈনন্দিন পারে। তার অ্যাক্টিভিটি, তার কনফিডেন্স বাড়ানো, এটা একটা অনেক বড় জিনিস। ডক্টর রয়, এরপরে জানবো আমাদের মানে শিল্পায়নের সাথে সাথে আর একটা জিনিস আমরা পাচ্ছি, সেটা হচ্ছে ক্যান্সার জনিত সমস্যা, এবং এই ক্যান্সারের সমস্যা বোধহয় এখন প্রায় ঘরে ঘরে এই ধরনের সমস্যা থেকে নানান রকমের ডিফেক্ট আসতে পারে, সেই ব্যাপারে যদি একটু আমাদের বিশদভাবে বলেন। প্লাস্টিক সার্জনরা ঠিক মানে ক্যান্সারে যেখানে যুক্ত সেটা হচ্ছে যে এই মানে শরীরের বিভিন্ন জায়গায় ক্যান্সার বাদ দেওয়ার পরে নানা রকম ডিফেক্ট হয়, সেই ডিফেক্টগুলো তৈরি করা আবার সেইটা সেখানেই প্লাস্টিক সার্জনদের বিরাট ভূমিকা। যেমন ধরুন এই ছবিতে আমরা দেখছি মুখের একটা অংশে সম্ভবত একটু ডিফেক্ট হয়েছে। এবার যেটা করা মানে সেই যেমন মুখের একটা অংশ, তার মধ্যে মুখের ভেতরে মিউকাস মেমব্রেন মানে ঝিল্লি, পাতলা ঝিল্লির আবরণও থাকতে পারে, বাইরের চামড়াও থাকতে পারে, মুখের একটা হাড় চলে গিয়ে থাকতে পারে, এগুলো আবার তৈরি করতে হবে, কেন কি নাহলে পেশেন্টটাকে এক হচ্ছে যে মানে লোকে দেখে চমকে যাবে, এরকম একটা ডিফেক্ট দেখে চমকে যাবে। 2 নম্বর হচ্ছে এই জিনিস সব মুখের সমস্ত জিনিসেরই একটা ফাংশন থাকে, সেই ফাংশনগুলো সেই লোকটা আর করতে পারবে না। আমরা আরো ছবি আরো আলোচনায় যাব, দর্শক বন্ধু সঙ্গে রয়েছে, একটু ফোন নিয়ে নেব। হ্যালো, বলুন, আমরা শুনছি। নমস্কার, হ্যাঁ আপনার সমস্যাটা বলুন। হ্যাঁ, আমি সরকার থেকে বলছি। আমার ছেলের কানেতে ক্লোস্টোডোমা বলে একটা জিনিস হয়েছিল, তার ফলে কিছু কানের হাড় বাদ দিতে হয়েছে, তো সেই অপারেশনটা হয়েছে 2 বছর বয়স, এখন 10 বছর বয়স। এখন কি এটা রিকনস্ট্রাকশন সার্জারি করে মানে হেয়ারিংটা ইমপ্রুভমেন্ট সম্ভব? সেটা কোন ডিপার্টমেন্ট মানে কি পুরোপুরি ইএনটি করে না ইএনটির সঙ্গে আপনারা মানে দুজন মিলে ব্যবস্থা করেন? এবার মানে কানের বাইরের অংশের হলে মানে পুরো স্কেলিটাল ফ্রেমওয়ার্ক যেটা বলো বা কার্টিলেজিনাস ফ্রেমওয়ার্ক যেটা, সেটা যদি হয় তাহলে আমরা প্লাস্টিক সার্জনরাই করে। আর যদি শোনার কোনো সমস্যা থাকে তার সাথে এই জিনিসটা থাকে তাহলে ইএনটি প্লাস্টিক সার্জন দুজনে মিলে করে। এটা কিন্তু একটা বড় সমস্যা যে দর্শক
সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় যে কোন ডিপার্টমেন্টে যাবেন। এই সমস্যার জন্য অনেক সময় হয়তো নিউরোতে কিংবা অর্থোতে বা ধরুন ইএনটিতেই চলে গেলেন। সেইটা একটুখানি বুঝতে সুবিধা হচ্ছে আশা করছি আমাদের আজকের অনুষ্ঠান থেকে। আমরা ক্যান্সার নিয়ে আলোচনা করছিলাম। ডক্টর যশ, আরও কিছু ক্যান্সারের ছবি দেখতে চাই বা কী ধরনের রিকনস্ট্রাকটিভ সার্জারি হয় সেগুলো এই যেমন দেখতে পাচ্ছি, যেমন এটা মাথায় একটা ক্যান্সার হয়েছে, অ্যান্ড মানুষের অবভিয়াসলি একটা ভীতি, ক্যান্সার মানেই একটা আমরা ধরে নিই অনেক সময়, যদি এখন তা নয়। এখানে যেমন দেখা যাচ্ছে যে পুরোটাই আমরা কেটে বাদ দিতে পেরেছি, অ্যান্ড যেটা হয়েছে পিঠ থেকে একটা মাংস বা একটা ফ্ল্যাপ নিয়ে ওটাকে ভালোভাবে ওটা ঢাকা হয়েছে। একই রকম হয়েছে এখানেও, যেটা এখানে তো বোঝাই যাচ্ছে না সেরকম, এনার মাথায় চুলও সেরকম আসবে। তো অনেক সময় মানে রিকনস্ট্রাকশন পার্টটা, যেমন এখানে যেমন একটা দেখতে পাচ্ছি এটা নাকের একটা অংশই ওনার নেই, কিন্তু এখানেও যদি আমরা দেখি যে কপাল থেকে এখানে নেওয়া হয়েছে একটা সুরের মতো মাংস, কিন্তু এটা অনেকটাই কিন্তু আমরা ফিরিয়ে দিতে পেরেছি অনেকটা আগের মতো। এবং প্রত্যেকটা স্টেজেই কিন্তু একটা ডেভেলপমেন্ট রয়েছে, মানে আগের থেকে পরে অনেকটাই বেটার। এটাই দর্শক বন্ধুদের একটুখানি যদি বলেন যে কতটা ভয় পাওয়ার কারণ আছে। ক্যান্সার শব্দটা শুনলেই সবার আগে যেটা ঢোকে ভয়, তারপরে আমরা কোন ডাক্তারের কাছে যাব, কখন যাব, কিভাবে যাব, সেই প্রশ্নগুলো হয়তো চিন্তা ভাবনা। এখন ক্যান্সার নিয়ে যেটা প্রথম বলার ব্যাপার সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব মানুষের মানে ডাক্তারকে দেখাতে হবে। যত আর্লি স্টেজে ডায়াগনোসিস হবে তত তার কিওর রেট তত ভালো হবে। 2 নম্বর হচ্ছে ক্যান্সার, মানে ক্যান্সার যেখানে হয়েছে সেই জায়গাটা এক্সারসাইজ করার পর এত ডিফেক্টটা তৈরি করা, এবং সেই যে অঙ্গটা বাদ গেল তার আবার পুরনো ফাংশন ফিরিয়ে আনা, এগুলো অলমোস্ট মানে আমি কি বলবো, আমি বলবো যে প্রায় 80 to 90% মানে পরে তার সোশ্যাল রিহ্যাবিলিটেশন, মানে তার কথা বলা, কথা বোঝা, তার খেতে পারা, সমস্ত কিছু 80 to 90% হয়ে যায় এখনকার দিনে। উন্নত ধরনের মানে টিস্যু রিপ্লেসমেন্ট, মানে আমরা অনেক সময় মাইক্রো সার্জারির সাথে করি, নানা রকম টিস্যু দিই, তাতে 80 to 90% ফাংশনাল রিহ্যাবিলিটেশন হয়ে যায়। এটা যদিও একটা টিম ওয়ার্ক, সবাই একসাথে মিলে করা, এবং এখানে পরিবারের একটা বড় অবদান রয়েছে। এরপরে আরও একটা আলোচনায় যাব ডক্টর যশ, যে মহিলাদের ক্ষেত্রে, বিশেষ করে বিবাহযোগ্য মহিলাদের ক্ষেত্রে নানান ধরনের গঠনমূলক মানে প্রবলেম থেকে থাকে, বিশেষ করে যে এগুলো আমরা বলি ব্রেস্ট অগমেন্টেশন সার্জারি, সেগুলো কি প্লাস্টিক সার্জারির মধ্যে দ্বারা সুস্থ করা বা সঠিক করা সম্ভব? হ্যাঁ, অনেক সময় আসে, অনেক সময় হয়তো তার গঠনের জন্য ডিফারেন্ট কারণে হয়তো তার ব্রেস্ট সেরকম ডেভেলপ করেনি, এবার সে হয়তো তার জন্য একটা হয় তার সেরকম বিবাহযোগ্য হচ্ছে, সে তার একটা অসুবিধা হচ্ছে, তখন এগুলো আমাদের কাছে আসেন ওনারা। যদিও আমাদের সরকারি হাসপাতালে আরও অনেক কাজের চাপ থাকে বলে অনেক সময় হয়তো প্রায়োরিটিতে এগুলো পড়ে না, কিন্তু আমরা তবু করি এগুলো, ব্রেস্ট অগমেন্টেশন করে এগুলো কিন্তু আমরা অনেকটাই কিন্তু অনেকটা পরিপূর্ণ করে দিই। আরেকটা যেটা হচ্ছে অনেক সময় হয়, অনেক সময় এই ইয়াং মহিলাদের হয়তো দুটো ব্রেস্ট হয়তো একরকম ডেভেলপ করলো না, একটা হয়তো অনেক বেশি ডেভেলপ করে গেছে, সেটাকেও আমরা রিডাকশন করেও আমার আগের অন্য ব্রেস্টের সমান সাইজে নিয়ে আসে। বেশ, এই সমস্ত ধরনের সমস্যাগুলো ডক্টর রয়, এগুলো ঠিক মোটামুটি তাও কতগুলো সিটিং লাগে, মানে কতবার রোগীকে আপনার কাছে আসতে হবে বা অপারেশনের মুখোমুখি হতে হবে? না, আইডিয়ালি আমরা বলি যে কোনো কিছু মানে ডাক্তারের সাথে পেশেন্ট রোগীর সম্পর্কটা কিন্তু সারা জীবনে, মানে না আইডিয়ালি আমি চাইবো আমার পেশেন্ট, আমি একটা অপারেশন করলাম, সে যতদিন বেঁচে থাকবে আমাকে দেখাবে। মানে বেসিক্যালি মানে আমি একটা যেমন বলছি এক্সাম্পল, আমি একটা বাচ্চার 3 মাস বয়সে ঠোঁট কাটা ছিল, অপারেশন করলাম, ঠিক আছে, ঠোঁটটা জুড়লাম। এবার ঠোঁটটা জুড়লাম বলে তার কাজটা শেষ হয়ে গেল না, তার সাথে তার ম্যাক্সিলা ডেভেলপমেন্ট করবে, সেটা কিরকম হচ্ছে, আটকে যাচ্ছে কিনা, গ্রোথ কমে যাচ্ছে কিনা, এই সবগুলো জিনিস দেখা দরকার। সেজন্য আমরা বলি যে মানে এই ফলো আপটা চলতেই থাকবে, যে সেজন্য চলতে থাকবে, মানে কতটা গ্রোথ হয়েছে। সেজন্য আমরা লিপ প্যালেটের ক্ষেত্রে বলি যেমন যে গ্রোথ পিরিয়ড শেষ না হওয়া অবধি বাচ্চা বা রুগী ডাক্তারকে দেখাতে থাকবে। এই ব্রেস্টের ক্ষেত্রে যেমন আমরা চাই যে মানে পেশেন্ট অন্তত 5, 10, 15, 20 বছর দেয়, কারণ কি এই যে
ইমপ্ল্যান্টটা ঢোকানো হলো, এর একটা লাইফ আছে, বেশ। এটা তো কৃত্রিম, এর একটা লাইফ আছে 10 বছর 15 বছর, তারপরে কিন্তু ইমপ্ল্যান্ট ফেলিয়ার হয়, সেক্ষেত্রে কিন্তু আবার ডাক্তারবাবুর কাছে আসতে হবে। এটা কিন্তু ডাক্তারবাবুর কোনো দোষ নয়, ইমপ্ল্যান্টারই ফেলিয়ার। সেজন্য আমি বলবো আমার পেশেন্ট, আমি যারা অপারেশন করবো সেই জন্য সারা জীবন আমাকে দেয়, সারা জীবন এটা আপনার পরামর্শের মধ্যে, গাইডেন্সের মধ্যে যেন রোগীটি থাকে। ডক্টর যশ, আরও একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা যদি আমাদের বলেন যে কি ধরনের গঠনমূলক ত্রুটি রয়েছে এই ক্ষেত্রে? না, এটা অবশ্যই অ্যাক্সিডেন্ট কেস। অ্যাক্সিডেন্টে যেটা হয়েছে, আমাদের মুখের যে বোন হাড়গুলো থাকে সেখানে কিছু ফ্র্যাকচার্স আছে দেখতে পাচ্ছি আমরা। এই যে এখানে যেমন দেখতে পাচ্ছি আমরা, এখানে মুখের এই সিটি স্ক্যানে করানো হয়, তাতে যে ফ্র্যাকচার্সগুলো আছে, এই ফ্র্যাকচার্সগুলো আমাদের কাছে আসে। আর আমরা অনেক সময় ফিশিওম্যাক্সিলারি সার্জারি হেল্প নিয়ে অনেক সময় আমরাও এগুলো রিপেয়ার করি। বনি পার্টটা ফ্র্যাকচার্সগুলো প্লেট ফিক্সেশন করা ছাড়াও মুখের ওপর যে দাগগুলো থাকে সেগুলো আমরা অনেক সময় করি। দর্শক বন্ধু সঙ্গে রয়েছে, একটু আমরা ফোনটা নিয়ে নিই। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন, শুনছি আমরা। আসলে আমি বিশ্বনাথ চ্যাটার্জি প্রাইভেট হসপিটালে বলছিলাম। আমার নিজের ব্যাপারে আমি প্রশ্ন করতে চাইছিলাম। আমার মেয়ে অ্যাকচুয়ালি 6 বছর বয়স, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং এই অ্যাক্সিডেন্টের ফলে যেটা হয়েছিল কি, ওর পায়ের পাতার উপরে একটা চোট পৌঁছেছিল এবং ওপর থেকে অনেকটা ছালবাদ নড়ে গেছে। ইমিডিয়েটলি যখন আমাকে হসপিটালাইজ করতে হয়েছিল, এবং তখন প্লাস্টিক সার্জারিটা কোনো কারণবশত হয়েও ইমিডিয়েটলি, তখন ইমিডিয়েট একটা ট্রিটমেন্ট করা হয়েছিল। এবং তারপরে কয়েক মাস পরে যখন ঘাটা শুকিয়ে যায়, অনেকবার নার্সিং করে ঘাটা শুকানোর পরে হঠাৎ প্লাস্টিক সার্জারি হচ্ছিল, এবং সেটা ওই বিভিন্ন বডি আই এবং আপার পার্ট থেকে সামনে সেখানে লাগানো হয়েছিল। এখন যেটা হচ্ছে, এমনি হাঁটা চলার এমনি অসুবিধা কিছু নেই, কিন্তু ওই জায়গাটা একটু দৃষ্টিগতভাবে উঁচু হয়ে আছে। যেটা এখন কি ওটা ফার্দার ওটা এখন আপনার মেয়ের বয়স সম্ভব? মেয়ের বয়স যদি বলেন, কতদিন অতিবাহিত হয়েছে? ওটা হয়েছিল অ্যাক্সিডেন্টটা এট দ্য এজ অফ 6 ইয়ার্স, এখন শি ইজ নাও 19 ইয়ার্স। বেশ, ডক্টর যশ, খুবই স্বাভাবিক একটা চিন্তা রয়েছে। না, আমাদের এটা দেখতে হবে যে প্রথমে যে প্লাস্টিক সার্জারি করা হয়েছিল সেটা কি করা হয়েছিল, কীরকম ফ্ল্যাপ দেওয়া হয়েছিল, কতটা ফ্ল্যাপ কি আছে। গ্রাফ দেওয়া হয়েছিল, খুব সম্ভবত যদি গ্রাফ দেওয়া থাকে আর সেই গ্রাফটি যদি কিছুটা লস হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আবার আমাদের কাছে আসবেন, সরকারি হাসপাতালে আমাদের কাছে আসবেন, আমরা দেখব সেটা। আর আমাদের কাছে আরও অন্য অপশন আছে, অন্য জায়গা থেকে আমরা আবার ওটাকে নিয়ে এসে বিভিন্নভাবে ফ্ল্যাপ দিয়ে ওটাকে করতে পারবো যদি প্রয়োজন হয়। প্রথমত দেখতে হবে যে কতটা কি প্রয়োজন আছে, আর প্রয়োজন থাকলে নিশ্চয়ই ওটা করার অপশন থাকবে। ডক্টর যশ, যে কোনো অপারেশনের মধ্যেই একটা ঝুঁকি তো থেকেই থাকে, সেই জন্য এই ধরনের অপারেশনগুলো কতটা রিস্ক রয়েছে প্রত্যেকটি অপারেশনেই যদি একটু বলেন। আমরা যে কোনো সার্জারি এই ধরনের করার আগে পার্টিকুলার সার্জারির সম্বন্ধে পেশেন্ট আমরা সবসময় এটা বুঝিয়ে বলি। কারণ আমরা ধরুন একটা ফ্ল্যাপ করছি, তো ফ্ল্যাপ তো একটা ব্লাড সাপ্লাইয়ের ওপর আছে, তো অনেক সময় তার একটা রিস্ক থাকে, যদি ব্লাড সাপ্লাইটা কোনোভাবে যদি আঘাত পায় তাহলে আমাদের ফ্ল্যাপটা সেই জায়গায় আমাদের ওই সময় ফেল করতে পারে। 1, 2 হচ্ছে যে অন্য জায়গা থেকে যখন একটা টিস্যু নিয়ে এসে দিচ্ছি, সেই টিস্যুর একটা বিহেভিয়ার একটা অন্যরকম হতে পারে। কিছু জায়গায় হাইপারট্রফিক স্কার, কিলয়েড এগুলো আমরা বলি, কি যেমন উনি বললেন যে কিছু জায়গায় ফ্ল্যাপটা মাংসর পিণ্ডটা একটা উপরে ফুলে উঠে আছে, তো সেগুলো একটু প্রবলেম থাকে, যেগুলো আমাদের সেই জন্যই বারে বারে আমরা বলি যে ফলো আপে থাকতে। অনেক রকম চিকিৎসা আছে, কম্প্রেশন গভর্নমেন্ট দিতে পারি। দর্শক বন্ধু সঙ্গে রয়েছে, ফোনটা আমরা নিয়ে আবার আলোচনায় ফিরে যাব। হ্যালো, বলুন আপনার সমস্যাটা। ম্যাডাম, বলছি যে কম্পোনেন্টস অফ প্লাস্টিক সার্জারি নিয়ে একটু মানে ক্লিয়ার হলে ভালো হয়। কম্পোনেন্টস, বেশ, আপনি শুনুন ডক্টর রয়। কম্পোনেন্টস আমি প্রথমেই বলছিলাম অনুষ্ঠানের প্রথমে, প্লাস্টিক সার্জারি একটা হচ্ছে প্লাস্টিক সার্জারির একটা পার্ট হচ্ছে রিকনস্ট্রাকটিভ সার্জারি। এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম বিভিন্ন ধরনের ঘটনার পর শরীরের যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যেরকম ডিফেক্ট হচ্ছে সেগুলোকে রিকনস্ট্রাক্ট করা বা তৈরি করা। 2 নম্বর পার্ট যেটা, সেটা হচ্ছে কসমেটিক সার্জারি, মানে
কেউ আমার নাকটা একটু থাবড়া আছে, তাতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু সেই নাকটা আরো তুলতে চাই, মানে আমার সৌন্দর্য বাড়াতে চাই, দ্যাট ইজ পার্ট অফ কসমেটিক সার্জারি। কারো পেটটা ঝুলে আছে, এরকম নানা রকম, ব্রেস্ট ঝুলে আছে, এরকম আর কি, মানে নিজের সৌন্দর্যটাকে বাড়ানোর জন্য যেটা করা হয় দ্যাট ইজ কসমেটিক সার্জারি। তার মধ্যে ক্রেনিওফেশিয়াল, তারপরে আরো আছে ক্রেনিওফেশিয়াল সার্জারি আছে, প্লাস্টিক সার্জারি প্রচুর ডিভিশন আছে এখন, মানে অর্গান স্পেসিফিক সার্জারি আছে, হ্যান্ড সার্জারি আছে। তবুও ডক্টর যশ, দর্শক বা সাধারণ মানুষের মনের মধ্যে একটা কোথাও একটা ইনহিবিশনস, একটা ভয় থাকে যে সার্জারি করাবো, সাকসেস হবে তো, বা দাগ থাকবে না তো, বা কতটা সাকসেস রেট হবে, এই ধরনের চিন্তাগুলো কতটা যুক্তিসঙ্গত? না, যুক্তি তো একটা আছেই, যে কোনো সার্জারি তো একটা থাকেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে বাড়িতে থাকলে হবে না, মানে তো আসতে হবে, কাছে আসতে হবে, ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করতে হবে, অ্যান্ড সামনে প্রশ্নগুলো করে এগুলো ক্লিয়ার করতে হবে। তবে এখন যেটা হচ্ছে, সব সায়েন্সেই সব জায়গাতেই সব কিছুই উন্নতি হচ্ছে, আমাদের মেডিকেল সায়েন্সও প্রচুর উন্নতি করেছে, প্লাস্টিক সার্জারি ইন জেনারেলও প্রচুর উন্নতি হয়েছে, যে প্রচুর ডিফারেন্ট সাব স্পেশালিটি হয়েছে, যেমন ডক্টর করেন রয় বলছিলেন, ক্রেনিওফেশিয়াল সার্জারি হয়েছে, মাইক্রো সার্জারি হয়েছে, হ্যান্ড সার্জারি আছে, ইনফ্যাক্ট আমাদের হ্যান্ড ট্রান্সপ্ল্যান্টও হয়েছে, ইন্ডিয়াতেই বাইল্যাটারাল হ্যান্ড ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে। তো কিন্তু সেই জন্য আমাদের কাছে আসতে হবে, অ্যান্ড এটা অনেকটাই অগ্রগতি। এবং অপারেশনের পরে যে পোস্ট অপ কেয়ারগুলো যেগুলো নেওয়া উচিত, সেগুলো ঠিক কী কী হওয়া উচিত ডক্টর রয়? পোস্ট অপ কেয়ার মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট। একটা আমরা বলছিলাম যেমন বার্ন পুড়ে গেছে হাত পা, মানে কবজি, তারপরে কনুই, তারপরে নি, এগুলো সব কন্ট্রাকচার হয়ে গেছে, তারপরে আমরা সোজা করে দিলাম অপারেশন করে, সেগুলো মেনটেন করার জন্য, মানে এটা একটা ইম্পর্টেন্ট পোস্ট অপারেটিভ কেয়ার। এবং ত্বকের যত্ন নেওয়া, মানে চন্দ্রবিন্দু একটা গান আছে, ত্বকের যত্ন নিন, এবং সেই ত্বকের সেই যে চামড়াটা প্রতিস্থাপন করলাম তার কিন্তু যত্ন নিতে হবে, নাহলে মানে মানে সব কিছু ডাক্তার করে দিল, সারা জীবনেরই একটা কেয়ারের প্রয়োজন রয়েছে। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু শুনে নেব সমস্যাটা। হ্যালো, নমস্কার, বলুন, আমরা শুনছি। হ্যাঁ নমস্কার, আমি সবং থেকে বলছি, পশ্চিম মেদিনীপুর সবং থেকে বলছি। বেশ, বলুন, শুনছি। আমি বলতে যাচ্ছি যে আমার ছেলেদের কি হেমানজিওমা আছে। ডক্টরবাবুকে নমস্কার প্রথম করি। আমি ছেলেকে নিয়ে আজকে 2.5 বছর সময় থেকে আমি ডক্টরবাবুকে দেখিয়েছি। আজ থেকে বছর 3 আগে আমি ব্যাঙ্গলোর, হ্যালোর এবং পন্ডিচেরি 3টে জায়গাতেই ঘুরে যে ওটাকে অপারেশন করা যায় কিনা। কোথাও বললাম যে হ্যাঁ অপারেশন যোগ্য, আবার কোনো স্যাররা বলছেন যে না অপারেশন হলেও করবেন না। ওই হেমানজিওমাটা আছে গালের বাম সাইডে, কানের গোড়া থেকে, চোখের গোড়া থেকে, নাকের গোড়া হয়ে গাল অর্ধেকটা নিয়ে মাথা বরাবর খানিকটা। সেই কারণে বলছি ডাক্তারবাবু ইতিপূর্বেও একবার আমি হেমানজিওমা অপারেশন করে প্লাস্টিক সার্জারি করা যায়, তো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করতাম যে কোথায় কিভাবে অ্যাড করবো। উনি আমাকে বলছেন যে আপনি সাউথে চলে যান, সাউথে গিয়ে ভালো করে দেখবেন ওদের যদি ব্রেনের সঙ্গে টাচ না থাকে তাহলে অপারেশন যোগ্য এবং এটা সার্জারি ভালোভাবে করা যায়। ঠিক এই মুহূর্তে শিশুর বয়সটি যদি বলেন। সাউথে গেলাম, সাউথে আমাকে বললেন যে না এটা অপারেশন করবেন না। কেবলমাত্র মণিপালে আমাকে একজন ডাক্তারবাবু বললেন যে না এটা অপারেশন করা যাবে। ডক্টর অনন্ত স্তর। এই মুহূর্তে শিশুর বা আপনার সন্তানের বয়স কত যদি একটু বলেন, আমাদের সময় প্রায় শেষের দিকে। 25+। ডক্টর যশ, আপনি এই ব্যাপারে কি বলবেন? না, আমরা যেটা বুঝতে পারছি উনি অলরেডি অনেক জায়গাতেই আলোচনা করেছেন এবং অনেক দিন ধরে চিকিৎসা চেষ্টা চলে যাচ্ছে। এবার ওনার আমি যেটা বুঝতে পারছি যে একটা জায়গায় ওনাকে বলা হয়েছে যে এই যে হেমানজিওমাটা আছে মুখে, সেটা অনেকটা ইন্ট্রাক্রেনিয়াল, মানে ব্রেনের সঙ্গে, মাথার ভেতরে ব্রেনের সঙ্গে অনেকটা তার যোগাযোগ আছে। তো সেইগুলো আমাদের আগে ওটা ওই আর্টেরিওগ্রাফি, অ্যাঞ্জিওগ্রাফি করে দেখে নিতে হয় যে কতটা জায়গায় সীমিত আছে। যদি একটা পার্টিকুলার জায়গায় সীমিত থাকে তাহলে আমরা ওটাকে বার করতে পারবো, কিন্তু ওটা যদি ভালোভাবে ওয়েল ডিফাইন্ড না থাকে আর বিভিন্নভাবে ওটা ছড়িয়ে গিয়ে থাকে ইন্ট্রাক্রেনিয়াল কি মুখের ডিফারেন্ট অংশে, তাহলে হয়তো পুরো জিনিসটা আমরা কেটে বাদ দিতে পারবো না। তো সেটা ডিটেলসে দেখতে হবে আমাদের স্টাডি করে যে কতটা কি আছে।
তবে আমি যা বুঝতে পারছি যে উনি দেখিয়েছেন, আর তাতে ওই আর কি এক জায়গায় বলা হয়েছে যে ওটা ব্রেনের সঙ্গে কানেকশন আছে। যদি ব্রেনের সঙ্গে কানেকশন থাকে তাহলে একটা রিস্ক তো থাকছেই। আর এতেও যেটা হচ্ছে যে সার্জারি নয়, সার্জারি ছাড়াও যেটা হয় ওই আজকাল তো রেডিও ডায়াগনোসিস খুব ভালো করেছে, ইন্টারভেনশনাল রেডিওলজি দিয়ে আমরা অনেক সময় এগুলোকে কয়েলিং করে ব্লাড সাপ্লাইটা কিছু কিছু অংশে আমরা ব্লক করতে পারি, তাতেও কিছুটা ভালো রেজাল্টস পাওয়া যায় অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে। যথেষ্ট উদ্বিগ্ন উনি, আশা করছি উনি ব্যাপারে ভাববেন। ডক্টর রয়, একটু এবার জানবো প্লাস্টিক সার্জারি, বারবার বলছি কথাটা, প্লাস্টিক সার্জারিতে প্লাস্টিক বলতে আমরা ঠিক কি বুঝি? আচ্ছা, প্লাস্টিক সার্জারি কথাটা এসছে মানে গ্রিক শব্দ থেকে, একটা প্লাস্টিকস, আচ্ছা, মানে যেটা মানে হচ্ছে টু মোল্ড, মানে যে কোনো জিনিসকে আমার পছন্দ মতো তৈরি করতে পারি, মোল্ড করতে পারি, সেখান থেকে প্লাস্টিকস। মানে প্লাস্টিক সার্জারি এতক্ষণ ধরে আলোচনা করে, প্রায় 1 ঘন্টা ধরে আলোচনা করে আমরা বুঝতে পারলাম যে মানে মানে শরীরের প্রায় প্রত্যেকটা অঙ্গই আমরা তৈরি করতে পারি মানে নিজেদের পছন্দ, অনেকটা নিজেদের পছন্দ মতো, সেজন্য দ্যাট ইজ নোন অ্যাজ প্লাস্টিক সার্জারি। স্যার, যদি টেক হোম মেসেজ ডক্টর যশ কিছু বলেন। টেক হোম মেসেজ হচ্ছে যে প্লাস্টিক সার্জারিতে আমরা হেড টু ফুট সব জায়গা থেকেই আমরা সার্জারি করি, সার্জারিতে আমরা ভালো রেজাল্টও দিতে পারছি। মানুষের একটা হচ্ছে ইনহিবিশন, মনের মধ্যে ভয়টা যেন না থাকে, ওরা যেন ডাক্তারবাবুদের কাছে আসে, অ্যান্ড তারপর আলোচনার সাহায্যে আমরা সত্যি তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম যে কেবলমাত্র সৌন্দর্য বৃদ্ধি নয়, আমাদের মূল স্রোতে ফিরে যাওয়াটাই কিন্তু প্লাস্টিক সার্জারির মূল উদ্দেশ্য, পুনর্গঠন, পুনর্প্রতিষ্ঠা আমাদের মূল মন্ত্র। অতএব আপনাদের সকলের শুভকামনা নিয়ে এবং আপনাদের সকলের ভালো থাকার অঙ্গীকার নিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দূরদর্শনে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।